ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট 10 নিয়ে ডিসকাস করব। তো এই প্র্যাকটিস সেটের পিডিএফ গুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে? না, আমাদের যে অ্যাপ আছে ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে, সেই অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে তো ভালো। ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে রেজিস্টার করবে, রেজিস্টার করে লগ ইন করবে। লগ ইন করলে দেখতে পাবে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে দেখো অনেকগুলো সেকশন আছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি। এর মধ্যে যে এই যে ডাব্লিউবিপিএসসি বলে যে সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে ঢুকলে দেখতে পাবে যে আগের যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের পিডিএফ, এই ক্লাসের পিডিএফ আর আপকামিং যতগুলো ক্লাস আসতে চলেছে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু এখান থেকে তোমরা সম্পূর্ণভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে পিডিএফ নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। চলো এবার শুরু করা যাক আজকের ক্লাস। প্র্যাকটিস সেট 10 ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখ। Anuja owns 66 and a 2/3% of a property. If 30% of the property that she owns is owed 1 to 5,000, then 45% of the value of the property is। কি বলছে যে একটা প্রপার্টির 66.2/3% অংশ অনুজা পেয়েছে। ঠিক আছে, এবার সে যতটা অংশ পেয়েছে তার 30%-এর ভ্যালু হচ্ছে 1,25,000 টাকা। তাহলে জানতে চেয়েছে যে পুরো প্রপার্টির 45%-এর ভ্যালু কত। তাহলে দেখো এই যে 66 আনা 2/3%, এটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি পাবো? তাহলে পাবো 2/3। ওকে, তার মানে আমি যদি ধরি পুরো প্রপার্টি 300, তাহলে অনুজা পেয়েছে তার মধ্যে 200। ঠিক আছে, এবার বলছে যে অনুজা যতটা পেয়েছে তার 30%-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে 200 30% কত? 60। তার 30%-এর ভ্যালু 1,25,000 টাকা। আর অনুপাতে দেখা যাচ্ছে অনুজা যেটা পেয়েছে তার 30%-এর ভ্যালু হচ্ছে 60। অর্থাৎ 60 মানে কি? 60 মানে হচ্ছে 125,000। ওকে, এখান থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেয়ে যাব। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে তার পুরো প্রপার্টির ভ্যালুয়েশন যত ছিল তার 45%-এর ভ্যালু কত হবে। তাহলে দেখো অনুপাতে তার পুরো প্রপার্টির ভ্যালুয়েশন হচ্ছে 300। তাহলে 300-র 45% যদি করি তাহলে কত হবে? তাহলে হবে 135। তাহলে 135-এর ভ্যালু কত এটাই ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো 60-এর ভ্যালু চলে এসছে, এখান থেকে ইজিলি আমরা 135-এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। কত হবে? 125,000 বাই 60 ইন্টু 135। তাহলে এখান থেকে এই 0 0 কেটে যাচ্ছে, 5 আর 3 8। এটা যদি 3 দিয়ে কেটে দেই, 3 দুগুণ 6, 3 এ 4 12, 45 হবে। এবার যদি 2 দিয়ে কেটে দেই এটা কত হবে? 6 দুগুণ 12, 500। তার মানে হবে হচ্ছে 250। ঠিক আছে, 45 0 0, 5 45, 225-এর 5। তার মানে আলটিমেট যেটা অ্যান্সার হবে তার শেষে থাকবে 50। তাহলে দেখো একটা অপশনই আছে যার শেষে আছে 50, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? A man loses 20% of his money and after spending 85% of the remainder he is left with 120. How much did he have at first? তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্টে তার কাছে ছিল এক্স টাকা। এক্স টাকার মধ্যে সে 20% খরচ করে ফেলেছে, মানে তার কাছে 80% আছে, আর 80% মানে হচ্ছে 4/5। যেটা পড়ে আছে তার 85% সে খরচ করে ফেলছে। তাহলে যেটা পড়ে আছে তার 15% এখন, যেটা পড়েছিল তার 15% এখন তার কাছে পড়ে আছে। তাহলে 15% মানে কি? 3/20।
তাহলে আলটিমেট তার কাছে পড়ে আছে কত টাকা, এক্স ইন্টু 4/5 ইন্টু 3/20 এত টাকা। আর এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত, 120। তাহলে দেখো 3 4 12 আর এখানে হয়ে যাচ্ছে 10। তাহলে কত দাঁড়াচ্ছে, 5 20 100, 100 পিঠে আর একটা শূন্য, অর্থাৎ তার কাছে শুরুতে ছিল 1000 টাকা। এবার কি বলছে, ইফ দা মিন প্রপোর্শন between 5 and 125 is x and the mean proportion between 4 to the power 4 and 6 square is y, find the value of 2x is to y। কি বলছে, বলছে যে 5 আর 125 এর মিন প্রপোর্শন হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু কি লেখা যাবে, রুট ওভার অফ 5 ইন্টু 125 কত হবে 625, তার মানে 25 এর স্কোয়ার করলে হবে 625, অর্থাৎ x এর ভ্যালু 25। এবার যদি y এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে কি হবে, y এর ভ্যালু হচ্ছে আসলে 4 টু দি পাওয়ার 4 আর 6 স্কোয়ারের মিন প্রপোর্শন, তার মানে y এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 4 টু দি পাওয়ার 4 ইন্টু 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 4 যদি বাইরে বার হয় কত হবে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে কত 16, আর 6 স্কোয়ার বাইরে বেরোলে একটা 6, অর্থাৎ 6 16 96। তাহলে কি জানতে চেয়েছে, 2x is to y, তাহলে 2x কত হবে, 2x হবে 50 is to 96, তাহলে 2 দিয়ে গেলে কত হবে 25 is to 48, অর্থাৎ অ্যান্সার ই হয়ে গেল। নেক্সট বলছে হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য নাম্বারস 55 23 43 19 so that the new values are in proportion। কি বলছে যে 55 23 43 আর 19 থেকে কত বাদ দিলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তাহলে ধরে নিচ্ছি x বাদ দেব, তাহলে 55 মাইনাস এক্স আর 23 মাইনাস এক্স এদের অনুপাত যা হবে 43 মাইনাস এক্স আর 19 মাইনাস এক্স এর অনুপাতও তাই হবে। এবার এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করে ইজিলি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা যাবে। উভয় দিকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো, তাহলে প্রথমে যোগ করে দেই 55 20 75 আর 3 78 মাইনাস 2x, যদি বিয়োগ করি x x কেটে যাচ্ছে, 55 থেকে 20 বাদ দিলে 35 থেকে 3 বাদ দিলে থাকবে কত 32। এখানে যদি যোগ করি কত হবে 43 20 63 থেকে 1 বাদ দিলে থাকবে 62 মাইনাস 2x। ঠিক আছে, আর যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে 43 থেকে 20 বাদ দিলে 23 24, যদি 8 দিয়ে কেটে দেই 4 অষ্টে 32 3 অষ্টে 24। ওকে, এখানে কত হবে 3 অষ্টে 24 এর 4 হাতে 2 3 7 21 আর 2 23, 3 অষ্টে 24 এর 4 হাতে 2 3 7 21 আর 2 23 মাইনাস 6x, এখানে কত হবে 4 2 8 4 6 24 248 মাইনাস 8x, তাহলে আলটিমেট দাঁড়াবে 14 আর ওদিকে হবে 2x, অর্থাৎ x ইকুয়াল টু 7, তার মানে 7 বিয়োগ করতে হবে। হয়ে গেল। নেক্সট বলছে A and B invested equal capital and started a business. After 8 months, A left the business. If at the end of the year the total profit was 3500, then how many did B receive? তাহলে দেখো ওদের ইনভেস্টমেন্টটা কিন্তু সেম 1:1। ঠিক আছে, আর টাইমটা কত, একজন প্রথমজন 8 মাস পর্যন্ত টাকা রেখে বিজনেস ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তার মানে সে 8 মাস পর্যন্ত বিজনেসে ছিল, আর দ্বিতীয় ব্যক্তি পুরো 12 মাস পর্যন্ত বিজনেসে ছিল। ঠিক আছে, তাহলে টাইমের রেশিও পেয়ে গেলাম, ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম, প্রফিটের রেশিও কত হবে যদি গুণ করে দেই 8:12, 4 দিয়ে কাটলে
2:3। এটা হচ্ছে প্রফিটের রেশিও। ঠিক আছে, এবার টোটাল প্রফিট পাচ্ছে কত? 3500। এখানে টোটাল প্রফিট কত? 5। তাহলে 5-এর ভ্যালু 3500। কি ফাইন্ড আউট করতে বলেছে? বি কত টাকা পাবে। দেন হাউ মেনি ডিড বি রিসিভ, মানে বি প্রফিট হিসেবে কত টাকা পাবে। তাহলে 1-এর ভ্যালু কত? 700। তাহলে অনুপাতে বি কত টাকা পাবে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 2100। অ্যান্সার ডি। তারপর বলছে 3 years ago the ratio of the age of the father to the of son was 8:3. After 4 years their ages will be in the ratio of 11:5. What is the present age of the father? ফাদারের প্রেজেন্ট এজটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো, ধরো এখানে আছে প্রেজেন্ট এজ। ঠিক আছে, এবার এর থেকে এই প্রেজেন্ট এজের থেকে 3 বছর আগে তাদের রেশিও ছিল 8:3। ঠিক আছে, আবার এই প্রেজেন্ট এজের থেকে 4 বছর পর তাদের বয়সের রেশিও হবে 11:5। ঠিক আছে, এবার এই প্রেজেন্ট এজটাকে ওভারলুক করে যদি এই যে 3 বছর আগে আর 4 বছর পরে এই দুটো রেশিওর মধ্যে, এই দুটো রেশিওকে যদি ডিসকাস করি, তাহলে এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত? এটা 3 বছর আগে, এটা 4 বছর পর। তাহলে এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে আসলে 7 বছরের। মানে আমি বলতে চাইছি 7 বছরে 8:3 এই রেশিওটা 11:5 এ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেট দেখো 8:3 এই রেশিওটা 11:5 এ চেঞ্জ হবে কত বছরে? চেঞ্জ হবে 7 বছরে। ঠিক আছে, এবার অনুপাতে চেঞ্জ কত হয়েছে? অনুপাতে বাবার বয়স ছিল 8। ঠিক আছে, 7 বছর পরে বাবার বয়স হয়ে গেছে কত? 11 ইউনিট। কত ইউনিট বৃদ্ধি পেয়েছে? 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। একইভাবে ছেলের বয়স বৃদ্ধি পেয়েছে 2 ইউনিট। তাহলে অনুপাতে সমান সময়ের ব্যবধানে বয়স কিন্তু সমান বৃদ্ধি পায়নি। তাহলে সমান বৃদ্ধি পাওয়াতে হবে বয়স, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটাকে সেম করতে হবে। তো কিভাবে এই দুটো ডিফারেন্স সেম করব? এই 8 আর 3-এর মধ্যে ডিফারেন্স নেব 5, 11 আর 5-এর মধ্যে ডিফারেন্স নেব 6। 5 আর 6-এর এলসিএম কত? 30। তাহলে দুটোকেই 30 বানিয়ে দাও। এটা 6, এটা 5। তাহলে এর সাথে 6 গুণ করেছি, তাহলে তার করসপন্ডিং রেশিওর সাথেও 6 গুণ করতে হবে। তাহলে যদি 6 গুণ করি কত হবে? 6 48 আর 3 6 18। এখানে যদি 5 গুণ করি কত হবে? 55 আর এখানে আসছে 25। এবার দেখো অনুপাতেও সমান বৃদ্ধি পেয়েছে 7 ইউনিট 7 ইউনিট। ঠিক আছে, তাহলে সময় অনুপাতে কত হচ্ছে? 7 ইউনিট সময় পরে রেশিওটা চেঞ্জ হচ্ছে। 7 ইউনিট সময় পরে রেশিওটা 8:3 থেকে 11:5 হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখা যাচ্ছে যে 7 বছর পরে রেশিওটা 8:3 থেকে 11:5 হয়েছে, অর্থাৎ 7-এর ভ্যালু কত? 7। তাহলে 1-এর ভ্যালু কত? 1। এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে প্রেজেন্ট এজটা কত। কার প্রেজেন্ট এজ? না বাবার প্রেজেন্ট এজটা কত সেটা জানতে চেয়েছে। দুভাবেই ফাইন্ড আউট করতে পারো। যদি এই ফার্স্ট রেশিও থেকে ফাইন্ড আউট করি, ফার্স্ট রেশিওটা কি? ফার্স্ট রেশিওটা হচ্ছে যে 3 বছর আগে বাবা ও ছেলের রেশিও। তাহলে 3 বছর আগে বাবার বয়স কত ছিল? 48 ইউনিট অনুপাতে। তাহলে অ্যাকচুয়াল বয়স কত হবে? 1-এর ভ্যালু যদি 1 হয় তাহলে 48-এর ভ্যালু হবে 48। অর্থাৎ 3 বছর আগে বাবার বয়স ছিল 48, তাহলে বর্তমান বয়স কত হবে? 48 প্লাস 3 51। তাহলে বাবার বর্তমান বয়স কত? 51 বছর। নেক্সট কি বলছে? এ ম্যান বাইস 3610 oranges for 190. How many oranges can be sold for 171 so that he gets a profit of 12.5%? বলছে কি যে এক ব্যক্তি 190 টাকায় 3610টা অরেঞ্জ কিনেছে। ঠিক আছে, জানতে চেয়েছে যে 171 টাকায় কটা অরেঞ্জ বিক্রি করলে সে 12.5% প্রফিট পাবে। ঠিক আছে, তাহলে দেখো
ভালো করে লক্ষ্য করো, 171 টাকায় বিক্রি করে প্রফিট পাচ্ছে কত? 12.5%। অর্থাৎ যদি 12.5%কে ভাঙি, অর্থাৎ ভগ্নাংশে যদি কনভার্ট করি, কত হবে? 1/8। মানে 8 টাকায় কিনে 1 টাকা লাভে বিক্রি করেছে, মানে 9 টাকায় বিক্রি করেছে। আর প্রশ্নে এই 9 এর ভ্যালু দেওয়া আছে কত? 171, অর্থাৎ 19 গুণ। তাহলে 8 এর ভ্যালু কত হবে? 8 ইন্টু 19 মানে 152। অর্থাৎ 171 টাকা দিয়ে যতগুলো লেবু বিক্রি করেছিল, সেই লেবুগুলোর ক্রয় মূল্য কত ছিল? 152 টাকা। ঠিক আছে, এবার জানতে চেয়েছে কি, যে এই 152 টাকা দিয়ে কি জানতে চেয়েছিল? যে 171 টাকা দিয়ে কতগুলো লেবু বিক্রি করেছিল। তাহলে এটা হচ্ছে, এই 171 টাকা হচ্ছে লেবুগুলোর বিক্রয় মূল্য। ঠিক আছে, সেখান থেকে লেবুগুলোর ক্রয় মূল্য ফাইন্ড আউট করলাম। এবার যদি আমি ফাইন্ড আউট করি যে 152 টাকার ক্রয় মূল্য কতগুলো লেবুর, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এইবার দেখো সে লেবু কিনেছিল কি দরে? লেবু কিনেছিল 190 টাকা দিয়ে। 190 টাকা দিয়ে 3610টা লেবু সে কিনেছে। তাহলে এখান থেকে যদি ফাইন্ড আউট করি যে একটা লেবু সে কত টাকা দিয়ে কিনেছিল, একটা লেবু নয়, 1 টাকা দিয়ে সে কটা লেবু কিনেছিল? 3610 বাই 190। তাহলে 1 টাকা দিয়ে এতটা লেবু কিনেছিল, তাহলে 152 টাকা দিয়ে কতটা লেবু কিনবে? 3610 বাই 190 ইন্টু 152। 0 0 কেটে যাচ্ছে, 19 দিয়ে 8। তার মানে 8 একে 8, 6 48 8, হাতে 4, 3 24, 8 4 28। 2888টা লেবু কিনবে। ঠিক আছে, বা 2888টা লেবু বিক্রি করবে 12.5% প্রফিটে। এবার বলছে ইন এ রেস 1200 মিটার রাম ক্যান বিট শ্যাম বাই 200 মিটার or by 20 seconds. What must be speed of Ram? রামের স্পিডটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো পুরো রেসটা হচ্ছে 1200 মিটারের। ওকে, এবার রাম শ্যামকে 200 মিটারে বিট করছে। ওকে, রাম শ্যামকে 200 মিটারে বিট করছে, অর্থাৎ টাইমটা সেম যদি থাকে, তাহলে রাম যে সময় 200 মিটার কভার করবে, রাম শ্যামকে 200 মিটারে পরাজিত করছে, তার মানে কি পুরো রেসটা হচ্ছে 1200 মিটারের। অর্থাৎ টাইমটা যদি সেম থাকে, রাম যে সময় 1200 মিটার কভার করবে, শ্যাম সেই সময় 200 মিটার কম, অর্থাৎ 1000 মিটার কভার করবে। তাহলে একই সময়ে রাম আর শ্যামের দূরত্বের অনুপাত কত? যদি 2 দিয়ে কেটে দেই, 6:5। ঠিক আছে, টাইমটা সেম, আর টাইমটা যদি সেম থাকে, তাহলে ডিস্টেন্স যে রেশিওতে পরিবর্তিত হবে, স্পিডও সেই রেশিওতে পরিবর্তিত হবে, 6:5। ঠিক আছে, এবার জানতে চেয়েছে কি, যে রামের স্পিড কত। তার মানে 6 এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে অ্যান্সার চলে আসবে। এবার দেখ এখানে কি বলেছিল, যে রাম শ্যামকে 200 মিটারে বিট করবে অথবা 20 সেকেন্ডে বিট করবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে ধরো রাম তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে, রাম পুরো রেসটা কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, এবার শ্যামের সেই রেসটা কমপ্লিট করতে এখনো 200 মিটার বাকি। ঠিক আছে, আর সেই 200 মিটার কভার করতে তার সময় লাগবে কত? তার সময় লাগবে 20 সেকেন্ড। ঠিক আছে, মানে রাম যে সময় পুরো রেসটা কভার করেছে, শ্যাম সেই সময় 200 মিটার কম কভার করেছে। ঠিক আছে, তার মানে রামের ওই রেসটা কভার করতে যতটা সময় লেগেছে, শ্যামের তার থেকে 20 সেকেন্ড সময় বেশি লাগবে। আর সেই 20 সেকেন্ডে শ্যাম কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? না 200 মিটার। অর্থাৎ শ্যামের স্পিড কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, শ্যাম 200 মিটার কভার করবে,
20 সেকেন্ডে। অর্থাৎ শ্যামের স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। এসএস দিয়ে ডিনোট করছি, তার মানে হচ্ছে শ্যামের স্পিড। ওকে, তাহলে শ্যামের স্পিড কত পেয়ে গেলাম? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 5-এর ভ্যালু কত? 10 দ্বিগুণ, তাহলে 6-এর ভ্যালু কত হবে? 12। অর্থাৎ অ্যান্সার বি। নেক্সট কি বলছে? দ্য রেশিও অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ পার্সন ইজ 5:2। হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম ইজ সেভিংস? সে সেভ করবে কত? তাহলে ইনকাম করছে কত? 5 ইউনিট সে ইনকাম করছে, 2 ইউনিট খরচ করছে, তাহলে 3 ইউনিট সেভ করছে, তাহলে 3/5 অর্থাৎ 60%। 60% সে সেভ করছে। এবার কি বলছে? দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ ট্রেন ইন 5y minus 1 hour is 1 to 5y cube minus 1 kilometer. The speed of the train is, ট্রেনের স্পিড ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো, ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম কত? টাইম হচ্ছে 5y minus 1। তাহলে এই সময়ে কতটা ডিস্টেন্স কভার করেছে? 1 to 5 into y cube minus 1। তাহলে 1 to 5 y cube, এটাকে কি লেখা যেতে পারে? 5y তার হোল কিউব। 1 কে লেখা যেতে পারে -1 কিউব। তাহলে এটাকে যদি ফর্মুলায় ভেঙে দেই তাহলে কি পাবো? 5y minus 1 into 25y square plus 5y plus 1। তাহলে নিচে কি আসবে? 5y minus 1। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কি আসছে? 25y square plus 5y plus 1। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার নেক্সট বলছে কি? A person invested a total of 9,000 in 3 parts at 3%, 4% and 6% per annum on simple interest, and at the end of a year he received equal interest in all 3 cases. The amount received at 6%. খুব সুন্দর অঙ্ক। কি বলছে? যে 9,000 টাকা ইনভেস্ট করছে, কিন্তু 9,000 টাকা 3টে পার্টে ইনভেস্ট করছে। একটা পার্ট 3% রেটে, একটা পার্ট 4% রেটে, একটা পার্ট 6% রেটে ইনভেস্ট করছে, কিন্তু 3টে পার্টই সে 1 বছরের জন্য ইনভেস্ট করছে, মানে টাইমটা এখানে সেম। তাহলে আমি যদি ধরে নেই সে 9,000 টাকাকে 3 ভাগে ভাগ করেছে, 3টে ভাগকে আমি ধরছি XYZ। তাহলে প্রথম ভাগটা হচ্ছে X, এই X ভাগকে সে 3% রেটে 1 বছরের জন্য ইনভেস্ট করেছে। যত টাকা ইন্টারেস্ট পাবে, একটা ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। তারপরে আর একটা পার্ট হচ্ছে Y, এই Y পার্টকে 4% রেটে রেখেছে 1 বছরের জন্য, তাহলে Y পার্ট থেকে এত টাকা ইন্টারেস্ট পাবে। আর একটা পার্ট হচ্ছে Z পার্টকে রেখেছে 6% রেটে 1 বছরের জন্য, তাহলে Z পার্ট থেকে এত টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে 1 বছর পরে এই 3টে পার্ট থেকে যে ইন্টারেস্ট তারা পাবে, সেই 3টে ইন্টারেস্ট আসলে সমান, এটাই বলে দিয়েছে। দেখো, হি রিসিভড ইকুয়াল ইন্টারেস্ট ইন অল 3 কেসেস, এই 3টে ইন্টারেস্ট সমান। তাহলে এখান থেকে কি আসবে? ওয়াই দিক থেকে পার্সেন্টেজ কেটে যাচ্ছে, অর্থাৎ 3x ইকুয়াল টু 4y ইকুয়াল টু 6z, এটা আসছে। তাহলে এখান থেকে ডিরেক্ট x is 2, y is 2, z চলে আসবে। কত হবে? 4 6 24, 18 আর এদিকে হবে 12, 6 দিয়ে কাটলে 4 3 2, 4:3:2। তাহলে টোটাল কত? 4 আর 3 7 আর 2 9। এটা কিসের রেশিও আসলো? না, ওই 3টে পার্টের রেশিও। টোটাল কত? 4 আর 3 7 আর 2 9। আর এখানে টোটাল কত? 9,000, অর্থাৎ 9 এর ভ্যালু 9,000। জানতে চেয়েছে কি? যা অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যাট 6%, তাহলে 6% রেটে রাখা হয়েছিল 2 ইউনিট। তাহলে দেখো, টোটাল 9 এর ভ্যালু যদি 9,000 হয়,
তাহলে 2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু অবভিয়াসলি ভাবে 2000 হবে। তাহলে অ্যান্সার এ। নেক্সট কি বলছে? travels from Lucknow to Kanpur at a speed of 65 km per hour and returns at a speed of 60 km per hour. If the distance between Lucknow and Kanpur is 8 km, what is the average speed of the car during its whole journey? কি বলছে? বলছে লখনৌ থেকে কানপুরে যেতে হবে, যখন যাচ্ছে তখন গতিবেগ 65 কিলোমিটার পার আওয়ার, যখন রিটার্ন করছে তখন গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার লখনৌ থেকে কানপুরের ডিস্টেন্স কত? 8 কিলোমিটার। জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ডিউরিং দ্য হোল জার্নি। এই 8 কিলোমিটারের কোনো রকম কোনো প্রয়োজনই নেই, এখানে ডিস্টেন্সটা সেম, স্পিডটা দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? ডিরেক্ট ফর্মুলা 2 into S1 S2 by S1 plus S2 হয়ে গেল। তাহলে 2 into S1 কত? 65 into S2 কত? 60। তাহলে S1 plus S2 কত? 125। ওকে, তাহলে যদি 5 দিয়ে কেটে দেই 13, আর এখানে আসছে কত? 25। আবার 5 দিয়ে কাটলে 12, এখানে 5। ঠিক আছে, তাহলে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 4, এখানে 13, এখানে 12। ঠিক আছে, 12 12 144, 144 আর 12 156। তাহলে 12 ইন্টু 13 কত? 156। তাহলে 156 ইন্টু 4 বাই 10, অর্থাৎ 4 6 24 4 হাতে 4 6 24 4 হাতে 2, 4 15 60 আর 2 62। তাহলে অ্যান্সার কত হবে? 62.4 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার সি। নেক্সট কি বলছে? 2 trains can cross a pole in 7 seconds and 8 seconds respectively. Find in how much time they will cross each other if they are coming from same direction and if the speed of the train are in the ratio 6:5. তাহলে দেখো, ট্রেনের স্পিডের রেশিও বলছে 6:5, অর্থাৎ প্রথম ট্রেনের যদি 6x ধরি স্পিডটা, দ্বিতীয় ট্রেনের হবে 5x। ঠিক আছে, এবার কি বলছে? যে প্রথম ট্রেনটা একটা পোলকে ক্রস করছে 7 সেকেন্ডে, আর প্রথম ট্রেনের গতিবেগ কত? 6x। তাহলে এইটুকু ইনফরমেশন থেকে প্রথম ট্রেনের লেন্থটা আমরা ফাইন্ড আউট করতে পারবো, যেটাকে L1 নাম দিচ্ছি। কত হবে? 6x ইন্টু 7 মানে 42x। একইভাবে দ্বিতীয় ট্রেনের লেন্থটাও পেয়ে যাব 5x ইন্টু 8 অর্থাৎ 40x। এবার দুটো ট্রেন পরস্পরকে ক্রস করছে, তাহলে কতটা ডিস্টেন্স কভার হবে? 82x এতটা ডিস্টেন্স কভার হবে। এবার তারা বিপরীত দিক থেকে ক্রস করছে না সেম ডিরেকশনে ক্রস করছে? তারা সেম ডিরেকশনে ক্রস করছে, তাহলে স্পিড কত হবে? স্পিড হবে x ইন্টু টাইমটা চেয়েছে, x x কেটে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার কত হবে? 82 হয়ে গেল। এবার কি বলছে? দ্য অ্যাভারেজ অফ x occurring 5 times, y occurring 7 times is 37. Also, the average of x occurring 7 times, y occurring 5 times is 35. Find the value of y. তাহলে দেখো, x occurring 5 times অর্থাৎ 5x, আর y occurring 7 times মানে 7y। ঠিক আছে, আর এদের অ্যাভারেজ কত বলেছে? 37। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে অ্যাভারেজ ফাইন্ড আউট করার জন্য? এখানে হচ্ছে 5 টাইমস, এখানে 7 টাইমস, তাহলে 12 দিয়ে ভাগ করলে এই 5x প্লাস 7y কে 12 দিয়ে ভাগ করলে 37 পেয়ে যাব, অর্থাৎ 5x প্লাস 7y ইজ ইকুয়াল টু 37 ইন্টু 12। ঠিক আছে, একইভাবে এখানে কি বলছে? x অকারিং 7 টাইমস মানে 7x প্লাস y অকারিং 5 টাইমস
মানে 5y ইকুয়াল টু অ্যাভারেজ কত 35। কত দিয়ে ভাগ করতে হবে? 7 5 12 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ আসবে 35, অর্থাৎ যোগফল কত হবে? 35 ইন্টু 12। এবার y এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, তাহলে x ওয়ালা পার্টকে ডিমিনিশ করতে হবে। 5 আর 7 এলসিএম কত? 35 বানাতে হবে। তাহলে 35 বানাতে গেলে এই অংশকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পুরো ইকুয়েশনটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, আবার এই পুরো ইকুয়েশনটাকে গুণ করতে হবে 5, তাহলে এটাও পুরোপুরি 5 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি মাইনাস করে দেই তাহলে এইটুকু অংশ কেটে যাবে, আর এখান থেকে কি পড়ে থাকবে? সরি বললাম, এইটুকু অংশ কেটে যাবে, আর এখান থেকে কি পড়ে থাকবে? 7 7 49y আর 5 5 25y। তাহলে 49 থেকে যদি 25 বাদ দিয়ে দেই তাহলে আলটিমেট কত থাকবে? 24y। ঠিক আছে, তাহলে 24y, 24y ইকুয়াল টু কি হবে? এবার দেখো, এখানে কিছু করার নেই, এখানে গুণটা করতে হবে। তাহলে গুণটা যদি করি তাহলে 12 সাথে আগে 37 গুণ করি, কত হবে? 7 12 84 4 হাতে 8, 3 12 36 আর 8 44, তার সাথে 7 গুণ করতে হবে, মানে 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30 0 হাতে 3, 4 7 28 আর 3 31, 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30 0 হাতে 3। ঠিক আছে, এখানে 35 এর সাথে 12 গুণ করতে হবে, 5 12 60 0 হাতে 6, 3 12 36 আর 6 42 ইন্টু 5, কত হবে? 5 0 0, 5 2 10 0, দেখ 20 আর 1 21, 2100। তাহলে আলটিমেট কত আসছে? এখানে আসছে 8 0, এখানেও 0, এখানে 1, অর্থাৎ y এর ভ্যালু কত আসছে? 4 24 96, 24 2 48, অর্থাৎ 40। অ্যান্সার সি। তারপর বলছে সুনীল পারচেজড এ ফ্যান at 10% discount on the level price. If he had purchased it at 15% discount, he would have saved 400. Find the level price. ঠিক আছে, তাহলে দেখো 10% ডিসকাউন্টে বিক্রি করছে, যদি 15% ডিসকাউন্টে বিক্রি করতো তাহলে 400 টাকা সেভ হতো। তাহলে দেখো পার্সেন্টেজে কত সেভ হচ্ছে? 5%, আর অ্যাকচুয়াল সেভ হচ্ছে কত? 400, অর্থাৎ 5% এর ভ্যালু কত? 400। জানতে চেয়েছে লেভেল প্রাইস কত, অর্থাৎ 100% এর ভ্যালু, তাহলে উভয় দিকে 20 গুণ হচ্ছে, তাহলে 400 যদি 20 গুণ করি তাহলে আলটিমেট কত হবে? 8000, অর্থাৎ অ্যান্সার। এবার কি বলছে? এ নাম্বার n when divided by 6 leaves the remainder 2. What will be the remainder when n square plus n plus 2 is divided by 6? ঠিক আছে, তার মানে n এর স্থানে 2 বসিয়ে দিতে হবে, কত হবে? 2 2 4, 4 আর 2 6 আর 2 8। এবার 8 কে যদি 6 দিয়ে ভাগ করে দেই তাহলে রিমাইন্ডার কত আসবে? 2, তাহলে অ্যান্সার কত হবে? 2। এবার বলছে এ ম্যান ক্যান সুইম ইন স্টিল ওয়াটার at a speed of 6 km/h, but he takes thrice as long to swim upstream and downstream. The speed of the man when swimming downstream. বলছে কি যে a man swim in still water at a speed of 6 km/h, তার মানে স্থির জলে মানুষের গতিবেগ 6 km/h, অর্থাৎ x এর ভ্যালু 6 km/h, মানে এটা স্থির জলে নৌকার গতিবেগ হিসেবেও ধরতে পারো। এবার বলছে বাট হি টেকস থ্রাইস অ্যাজ লং টু সুইম আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম, মানে কি বলতে চাইছে? যে একই দূরত্ব কভার করতে তার ডাউনস্ট্রিমে যতটা সময় লাগে আপস্ট্রিমে তার থেকে 3 গুণ বেশি সময় লাগে, অর্থাৎ টাইমের রেশিও কত? টাইমের রেশিও হচ্ছে এখানে আপস্ট্রিম, এখানে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে যদি 1 ইউনিট সময় লাগে একই দূরত্ব অতিক্রম করতে, আপস্ট্রিমে সময় লাগবে 3 ইউনিট, তাহলে স্পিডের রেশিও কত হয়ে যাবে? 1:3। তাহলে এখানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম স্পিডের রেশিও চলে আসলো। জানতে চেয়েছে কি? স্পিড অফ দ্য ম্যান।
বলছে দ্য স্পিড অফ দ্য ম্যান ওয়েন সুইমিং ডাউন স্ট্রিম, অর্থাৎ ডাউন স্ট্রিম স্পিডটা ফাইন্ড আউট করতে হবে। আর এখানে কি দেওয়া আছে, স্থির জলে মানুষের গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো আপস্ট্রিম স্পিডটা মানে অনুপাতে আপস্ট্রিম স্পিড দেওয়া আছে, ডাউনস্ট্রিম স্পিড দেওয়া আছে। তাহলে স্থির জলে মানুষের গতিবেগ কত হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি অনুপাতে ফাইন্ড আউট করি কত হবে, 3 আর 1 4/2 অর্থাৎ 2। তার মানে 2 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু হচ্ছে 6, 1 এর ভ্যালু কত 3, ফাইন্ড আউট করতে হবে 3 এর ভ্যালু কত হবে 9। অ্যান্সার 9 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। নেক্সট, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। এবার বলছে দ্য রেডিয়াস অফ এ সার্কুলার হুইল ইজ 1.75 মিটার, দ্য নাম্বার অফ রেভলিউশনস ইট উইল টেক মেক ইন ট্রাভেলিং 11 কিলোমিটার। বলছে যে একটা সার্কুলার হুইলের রেডিয়াস হচ্ছে 1.75 মিটার। এবার বলছে যদি সে 11 কিলোমিটার যেতে চায় তাহলে তাকে কতবার পাক খেতে হবে, তার ঘূর্ণন কতবার হবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে একবার যদি সে ঘোরে তাহলে ওই সার্কুলার হুইলের সার্কামফিয়ারেন্সের সমান ডিস্টেন্স অতিক্রম করবে। এখানে সার্কুলার হুইলটা রেডিয়াস দিয়ে দিয়েছে, তাহলে রেডিয়াস যদি দেওয়া থাকে ইজিলি সার্কামফিয়ারেন্স ফাইন্ড আউট করতে পারবে। আমরা কি জানি যে যদি একটা বৃত্তের রেডিয়াস 7 হয় তার সার্কামফিয়ারেন্স হয় 44। এখানে রেডিয়াস দেওয়া আছে কত 1.75, অর্থাৎ কত গুণ 0.25 গুণ। ঠিক আছে, তাহলে সার্কামফিয়ারেন্সটাও 0.25 গুণ হয়ে যাবে। কত হবে 4 25 100, 0 হাতে 10, 4 25 100 আর 10 110, দুটো ছেড়ে দশমিক অর্থাৎ 11। ঠিক আছে, তাহলে এটা কি আসলো, এটা আসছে 11 মিটার। তার মানে ওই সার্কুলার হুইলটা যদি একবার ঘোরে তাহলে 11 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে, কিন্তু তাকে যেতে হবে 11 কিলোমিটার। তার মানে কি 11,000 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে। একবার যদি ঘোরে 11 মিটার যায়, তাহলে 11,000 মিটার যেতে কতবার ঘুরতে হবে, তার মানে 11,000কে 11 দিয়ে ভাগ করে দিতে হবে, কত হবে 1,000, অর্থাৎ 1,000 বার ঘুরবে। অ্যান্সার সি। বলছে হাউ মেনি টার্মস আর ইন এপি 8, 14, 20 এরকম করতে করতে 206 পর্যন্ত। এই এপি সিরিজে কতগুলো টার্ম আছে ফাইন্ড আউট করতে বলছে। এখানে দেখো কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স কিন্তু 6। তাহলে দেখো আরেকটা ফর্মুলা আমরা জানি যে nতম টার্ম tn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে nতম টার্মকে ধরে নিচ্ছি 206, লাস্ট টার্মটা a কত 8 প্লাস n এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে n মাইনাস 1 ইন্টু ডি কত 6। তাহলে 208 থেকে যদি 6 তাহলে কত হবে 198, 198/6 কত হবে 3 6 18, 1 18, 3 6 18 প্লাস 1, তাহলে n এর ভ্যালু আলটিমেট কত হবে 34। অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট বলছে টু ট্রেনস আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন at the speed of 36 km/h and 48 km/h. The time taken to cross a man sitting in the slower train is 33 seconds. What will be the length of the faster train? এখানে আলটিমেট ডিরেক্ট ফাস্টার ট্রেনের লেন্থটাই বেরোবে, কারণ এখানে স্লোয়ার ট্রেন ফাস্টার ট্রেন কিন্তু অতিক্রম করছে না। ঠিক আছে, স্লোয়ার ট্রেনকে ফাস্টার ট্রেন কিন্তু অতিক্রম করছে না। স্লোয়ার ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে ফাস্টার ট্রেন অতিক্রম করছে। দেখো তাই বলেছে দ্য টাইম টেকেন টু ক্রস এ ম্যান সিটিং ইন দ্য স্লোয়ার ট্রেন ইজ 33 সেকেন্ড। মানে স্লোয়ার ট্রেনে বসে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করতে ফাস্টার ট্রেনের সময় লাগে কত 33 সেকেন্ড, অর্থাৎ সময় কত, সময় হচ্ছে 33 সেকেন্ড।
এবার কথা হচ্ছে গতিবেগ। গতিবেগ কি হবে না, ওই স্লোয়ার ট্রেনে বসে থাকা ব্যক্তি যে ডিরেকশনে যাচ্ছে, ফাস্টার ট্রেনও সেই ডিরেকশনে যাচ্ছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ কত হবে না, স্লোয়ার ট্রেনের গতিবেগ যত হবে স্লোয়ার ট্রেনে বসে থাকা ব্যক্তির গতিবেগও ততই হবে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে ওই ব্যক্তি যে ডিরেকশনে যাচ্ছে, ফাস্টার ট্রেনও সেই ডিরেকশনে যাচ্ছে, তাহলে দুজনের গতিবেগের যে ডিফারেন্স সেটাই হবে রিলেটিভ স্পিড। তাহলে কত হবে 36, 48 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত, 12 কিলোমিটার/আওয়ার। এবার 12 কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে গেলে 6 দুগুণ 12, 3 6 18, 3 11 33, 11 দুগুণ 22 ইন্টু 5 মানে 110 মিটার। শেষ। বলছে the sides of a triangle are in the ratio 1/2 and its perimeter is 104 centimeter, then find the largest side of the triangle. ঠিক আছে, তাহলে দেখো সাইড গুলো কি রেশিওতে আছে, 1/2, 1/3, 1/4 এই রেশিওতে আছে। ঠিক আছে, এবার এটাকে যদি সিম্পলিফাই করে দেই, 2 3 4 এর এলসিএম 12, অর্থাৎ 6 4 3, তাহলে আলটিমেট বাহুর রেশিও এত। পেরিমিটার বলেছে কত, 104, অর্থাৎ এদের যোগফল কত, 6 আর 4 10 আর 3 13, তার মানে 13-র ভ্যালু কত, 13-র ভ্যালু হচ্ছে 104। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 8। ফাইন্ড আউট করতে বলেছে যে লার্জেস্ট সাইড, অর্থাৎ 6-এর ভ্যালু 6 48। এখান থেকে ক্যালকুলেশন না করেও করা যেত। কিভাবে, যে 6-এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, অর্থাৎ অ্যান্সারটা 6-এর মাল্টিপল হবে। এটা 6-এর মাল্টিপল না, এটাও না, এটাও না, একটাই আছে 6-এর মাল্টিপল, এটাই কারেক্ট। এবার বলছে দেয়ার ইজ এ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক of length 180 meter and breadth 120 meter in a circular field. If the area of the land portion of the field is 40,000 by 40,000 meter square, what is the radius of the field? কি বলছে ভালো করে বলুন। একটা সার্কুলার গ্রাউন্ড আছে, ঠিক আছে, একটা সার্কুলার গ্রাউন্ড আছে। এবার আরেকটু বড় করে দেই, এই সার্কুলার গ্রাউন্ডটার মধ্যে একটা ট্যাঙ্ক আছে। একটা আয়তক্ষেত্রকার একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক আছে এইভাবে, ঠিক আছে। এবার প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের লেন্থ হচ্ছে 180 মিটার আর ব্রেথ হচ্ছে 120 মিটার, ঠিক আছে, এইটুকু বলে দিয়েছে। আর কি বলছে, যে ইফ দ্য এরিয়া অফ দ্য ল্যান্ড পোর্শন অফ দ্য ফিল্ড, তাহলে দেখো এইটুকু অংশ, এই পুরো সার্কুলার ফিল্ডের এইটুকু অংশ তো ট্যাঙ্ক দিয়ে কভার করা হয়ে গেছে। তাহলে বাকি আছে কতটুকু অংশ, বাকি আছে এতটুকু অংশ। এইটুকু অংশ কি, এইটুকু অংশে আছে মাটি বা ল্যান্ড পোর্শন। তাহলে এই সার্কুলার ফিল্ডের যেটুকু অংশে ট্যাঙ্ক আছে সেইটুকু অংশ বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেইটুকু অংশের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 40,000 মিটার স্কোয়ার, ঠিক আছে, 40,000 মিটার স্কোয়ার। ওকে, এইটুকু ইনফরমেশন দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে কি, যে এই সার্কুলার ফিল্ডটা রেডিয়াস কত, ব্যাসার্ধ কত, সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এবার এই যে এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তার মানে এই ট্যাঙ্কের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ
এই ট্যাঙ্কটা সার্কুলার ফিল্ডের কতটা জায়গা জুড়ে অবস্থান করছে সেটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ফাইন্ড আউট করব যে ট্যাঙ্কের এরিয়াটা কত। ঠিক আছে, ট্যাঙ্কের এরিয়াটা কত, টি এ দিয়ে ডিনোট করছে। ট্যাঙ্কের এরিয়া কত হবে, 180 ইন্টু 100। তাহলে এখান থেকে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। 8 বারং 96, 6 হাতে 9, 12 1 12 আর 9 21। অর্থাৎ পুরো সার্কুলার গ্রাউন্ডের 21,600 মিটার স্কোয়ার জুড়ে আছে ট্যাঙ্কটা। আর সার্কুলার গ্রাউন্ডের মাটি কতটা আছে, ল্যান্ড পোর্শন কতটা আছে, 40,000 মিটার স্কোয়ার। এবার কমন সেন্স কি বলছে, এই ল্যান্ড পোর্শনের সাথে যদি ট্যাঙ্ক যতটা ক্ষেত্রফল জুড়ে আছে সেটা যদি যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব, পুরো যে সার্কুলার গ্রাউন্ড সেই সার্কুলার গ্রাউন্ডের এরিয়াটা পেয়ে যাব। কত হবে, 40,000, 20,000, 60,000, মানে আলটিমেট হবে 616,000। ঠিক আছে, 61, এখান থেকে দুটো শূন্য বসে যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে হ্যাঁ কত হলো, 61,600 মিটার স্কোয়ার। তাহলে এটা কি চলে আসলো, পুরো সার্কুলার গ্রাউন্ডের এরিয়াটা পেয়ে গেলাম। ওকে, জানতে চেয়েছে কি ওই সার্কুলার গ্রাউন্ডের বা ওই সার্কুলার ফিল্ডের রেডিয়াসটা কত। তাহলে ইজিলি এখান থেকে এরিয়াটা যেহেতু পেয়ে গেছি, এরিয়া থেকে ইজিলি রেডিয়াসটা ফাইন্ড আউট করা যায়। কিভাবে করব, সূত্র দিয়ে ফাইন্ড আউট করার প্রয়োজন নেই। আমরা কি জানি, যদি কোনো সার্কেলের রেডিয়াস 7 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়, 154। এখানে ক্ষেত্রফল কত, 616,000। তাহলে কত গুণ হচ্ছে, পুরোপুরি 400 গুণ হচ্ছে। তাহলে দেখো এরিয়া যদি 400 গুণ হয় তাহলে রেডিয়াসটা কত গুণ হবে, √400 গুণ, মানে 20 গুণ, অর্থাৎ 140 মিটার। তাহলে অ্যান্সার কত হবে, 140। অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট বলছে ডেকাডন হ্যাজ 30 edges. How many vertices does it have? ভার্টেক্স কতটা আছে, মানে ভার্টেক্স কটা আছে, শীর্ষ কটা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। একটা রিলেশন আমরা কি জানি, ভি প্লাস এফ মাইনাস ভি প্লাস এফ মাইনাস ই ইজ ইকুয়াল টু 2। এই ভি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আর ডেকাডনের ফেস কটা হয়, 12টা, এজেস দেওয়া আছে 30টা, ইকুয়াল টু 2, অর্থাৎ 18 আর 2 20। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে ভার্টেক্স কটা, 20টা। ঠিক আছে, তারপর এই সিম্পলিফিকেশনটা করতে হবে। তো ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু আমি আর লিখছি না, এখান থেকে ভালো করে বুঝবে যে কি আমি বলতে চাইছি। একদম সহজ সিম্পলিফিকেশন, কিন্তু কিচ্ছু নেই, অনেকে করেও ফেলতে পারবে। তো দেখো এখানে কি আছে, 5.75। আলটিমেট এই দশমিক নিয়ে ঝামেলা, দশমিক আমি তুলে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে 5.75, 5.75, 3.25, 3 সব গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দুটোর পরে দশমিক, এখানে দুটোর আগে দশমিক আছে, তার মানে এখানে 100 দিয়ে ভাগ হবে, এখানেও 100 দিয়ে ভাগ হবে, এখানেও 100 দিয়ে ভাগ হবে, এখানেও 100 দিয়ে ভাগ, এখানেও 100 দিয়ে ভাগ, এখানেও 100 দিয়ে ভাগ। তার মানে আলটিমেট এই তিনটে সংখ্যার গুণফলকে কত দিয়ে ভাগ হচ্ছে, 103 বার, মানে 100 কিউব দিয়ে ভাগ। এখানেও তিনটে সংখ্যার গুণফলকে 100 কিউব দিয়ে ভাগ। তার মানে আলটিমেট আমি কমন নিয়ে নিচ্ছি 1/100 কিউব। ঠিক আছে, তাহলে আলটিমেট পরে কি পড়ে থাকবে, পড়ে থাকবে 575 তার কিউব প্লাস 325 তার কিউব। এবার নিচে এখানে একটার আগে দশমিক আছে, তাহলে এটা 10 দিয়ে ভাগ হবে, এটাও 10 দিয়ে, এটা 10 দিয়ে ভাগ হবে, এটাও 10 দিয়ে ভাগ হবে। তাহলে এই পুরো গুণফলটা 100 দিয়ে ভাগ হবে, এখানেও 100 দিয়ে ভাগ হবে, এখানেও 100 দিয়ে ভাগ হবে। তাহলে আলটিমেট কমন নিয়ে নেবো কত, 100, 1/100 কমন নিয়ে নেবো নিচে। তাহলে আলটিমেট কি পড়ে থাকবে, 575
লেখার দরকার হয় না, স্কোয়ার প্লাস 325 তার স্কোয়ার মাইনাস 575 ইন্টু 325, এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, আলটিমেট এখান থেকে পড়ে থাকবে 1/100 তার কিউব, আর উপরে 100 উঠে যাবে। ঠিক আছে, তাহলে যদি কেটে দেই তাহলে 100 স্কোয়ার, আর এখান থেকে কত পড়ে থাকবে 575 প্লাস 325, তার মানে এখানে 100 স্কোয়ার, অর্থাৎ 5 5 10 শূন্য হাতে 1, 2 1 3 7 3 10 শূন্য হাতে 5 3 8 1 9, তার মানে 900 বাই 1 পিঠে 4টে শূন্য, এটা পড়ে থাকবে। 0 0 0 0 কাটা, 9/100 অর্থাৎ 0.09, এটাই হচ্ছে অ্যান্সার। ভেঙে ভেঙে দেখালাম, কিন্তু এত কিছু করারই দরকার হয় না। এবার বলছে দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার in a vessel is 5:6. If 27 liter is added, then ratio becomes 7:9. Find the initial and final quantity of mixture. দুটো ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আগে ছিল কত 5:6, এখন রেশিও কত হয়েছে 7:9। চেঞ্জ হওয়ার কারণ কি, ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে মিল্কের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, তাহলে 5 আর 7কে সেম করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করবে, এটা 5 দিয়ে গুণ করবে, তাহলে 7 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 35, এটা হবে 42, এটাও 35, এটা 45। তাহলে ওয়াটার অ্যাড করা হয়েছে 3 ইউনিট, 3 ভ্যালু কত 27, তাহলে 1 ভ্যালু কত 9। ঠিক আছে, এবার ইনিশিয়াল আর ফাইনাল মিক্সচার, ইনিশিয়াল মিক্সচার কত 35 প্লাস 42, তাহলে 35 আর 40 75 আর 2 77, তার মানে 77 ইন্টু 9, 7 নং 63, 3 হাতে 6, 7 নং 63 আর 6 69, 693। 693 একটা অপশনই আছে, আর শুরুতে আছে 693, কারণ প্রথম মিক্সচার, সরি ইনিশিয়াল মিক্সচার, তাহলে ইনিশিয়ালে থাকবে 693, এখানেও 693 আছে, কিন্তু এটা হচ্ছে ফাইনাল মিক্সচারে আছে 693, ফাইনাল মিক্সচারটা 693, তাই এটা হবে না, হবে আসলে এটা, আর এই দুটো তো হবেই না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 25টা কিন্তু কমপ্লিট। 11 নাম্বার সেট নিয়ে পরের দিন আসছে।